রিসেন্টলি কার্ভ মনিটরের ছড়াছড়ি 1,60,000 টাকা প্রাইস রেঞ্জে এটা আরো একটা কার্ভ গেমিং মনিটর, কারণ রিসেন্টলি আমরা এমএসআই এর আরো একটি কার্ভ গেমিং ওলেড প্যানেল রিভিউ করেছিলাম যেটার দাম প্রায় 1,60,000 টাকার আশেপাশে ছিল। সো আজকে রিভিউ হবে গিগাবাইটের এই কার্ভ গেমিং মনিটরটা, যেটা কিনা একটা ওলেড প্যানেল। ওলেড মনিটর হিসেবে এই প্যানেলটা কেমন সার্ভ করছে সে ব্যাপারে বিস্তারিত কথাবার্তা হবে। অলসো এমএসআই এর মনিটরটার সাথে এই মনিটরটা কিভাবে কি কম্প্যারিজন করতে পারে বা কেমন পারফরমেন্স দিতে পারে সে ব্যাপারে একটা টুকটাক কম্প্যারিজন আমরা করব এই ভিডিওতে। রিভিউতে আমি আছি কুখ্যাত মনিটর রিভিউ করা ফাহিম, ফিরছি ইন্টার পরে, এবং আপনারা দেখছেন ওলেড কেয়ার বাংলাদেশ। অ্যাজ ইউজুয়াল প্রথমে কম্পিটিটর অ্যানালাইসিস। ইন্ট্রোর আগে বলছিলাম এমএসআই এর একটি কার্ভ গেমিং মনিটরের কথা, যেটা ছিল একটা ওলেড প্যানেল যার দাম 1,59,000 টাকা বা 1,60,000 টাকায় ছিল। সেই মনিটরটার মডেল হচ্ছে MSI MPG 341 CQPX QD OLED, যেটা কিনা 34 ইঞ্চের WQHD 240Hz কার্ভ গেমিং মনিটর, যার বর্তমান ডিসকাউন্টেড প্রাইস 1,59,000 টাকা, কিন্তু এটা মোস্টলি মার্কেটে 1,65,000 টাকার আশেপাশে দেখতে পাওয়া যায়। এর বাইরে 2 লাখ টাকার নিচে কার্ভ গেমিং মনিটর নেই বললেই চলে, স্পেশালি কার্ভ ওলেড গেমিং মনিটর নেই বললেই চলে। তবে এক্ষেত্রে আপনি যদি প্রাইস কিছুটা বাড়ান, 2,13,000 টাকার আশেপাশে প্রাইসটাকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আসুসের একটি মডেল রয়েছে, সেটা হলো আসুস ROG সুইফট ওলেড PG34 WCDM, যেটা কিনা 33.9 ইঞ্চের 240Hz এর কার্ভ গেমিং মনিটর, যার দাম 2,13,000 টাকা। এবার আনবক্স করলেই পাবেন মাল্টিলিঙ্গুয়াল ইনস্টলেশন গাইড, ওয়ারেন্টি কার্ড, 3 পিন এশিয়ান পাওয়ার কর্ড, ইউরোপিয়ান পাওয়ার কর্ড, আমেরিকান পাওয়ার কর্ড, ভিন্ন রকমের আরো একটা এশিয়ান পাওয়ার কর্ড। 4 ধরনের পাওয়ার কর্ড পাচ্ছেন একটা মনিটর থেকে। মনিটর নিয়ে আপনি যে কোনো প্রান্তেই যান না কেন, আপনার পাওয়ার কর্ড নিয়ে কোনো অসুবিধা হবে না। সো সব ধরনের পাওয়ার কর্ড এনশিওর করে রেখেছে গিগাবাইট এই মনিটরটিতে। এছাড়াও আরো থাকছে USB টাইপ A to টাইপ B কেবল, ডিসপ্লে পোর্ট কেবল, HDMI কেবল, মনিটর বেস প্লেট, মনিটর স্ট্যান্ড এবং সর্বশেষ মনিটর প্যানেলটি। অ্যাসেম্বল প্রসেসটা আসলেই সহজ, আলাদা করে কোনো প্যারা নেওয়া লাগে নাই। স্ট্যান্ডের নিচে থাকা হুক দিয়ে স্ট্যান্ড এবং মনিটর কানেক্ট করা লাগবে, দেন স্ট্যান্ডকে মনিটরের মিডল বরাবর অ্যালাইন করে প্রেস করলেই অ্যাসেম্বল প্রসেস ডান। তবে এটা যেহেতু ওলেড প্যানেল, একটু বেশি ফ্র্যাজাইল ইউজুয়াল মনিটর থেকে, সো একটু সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাসেম্বল প্রসেসটা যখন করা হয় তখন। এবারের বিল্ড কোয়ালিটি, বাইরের দর্শনধারী নিয়ে কথাবার্তা বলা যাক। প্রথমেই পেছনের দিক থেকে শুরু করা যাক। পেছনে মাঝখানে গিগাবাইটের লোগোটা দেওয়া, চারপাশ থেকে এই 20% এরিয়া ফ্ল্যাট, যেটা মেটাল, মিডল বরাবর 80% এরিয়া ফোলানো, সেখানে অ্যাকচুয়ালি মনিটর পিসিবি এবং হিটসিঙ্কটা ইমপ্লিমেন্ট করে দেওয়া রয়েছে। এই ফোলানো অংশের উপরের দিকে হিটসিঙ্ক টাইপ কাটআউট দেওয়া, বাট হিটসিঙ্কটা এটা এই কাট আউটের মাঝ বরাবরই উল্টা ওয়াই সিম্বল দেওয়া। এই সিম্বল দেওয়ার অ্যাকচুয়াল রিজনটা কি আমরা জানি না। মিডল বরাবর মনিটর এবং স্ট্যান্ডের কানেকশন পয়েন্ট, এই ফোলানো পার্টের নিচেই থাকছে আইওপোর্টস হিসেবে তারা অফার করছে একটি USB 3.2 টাইপ C Gen 1, যেটা কিনা 5 Gbps আপস্ট্রিম সাপোর্ট করে, অলসো 18 ওয়াট TP অল্ট মোড সাপোর্ট করে থাকে। একটি USB 3.2 টাইপ B Gen 1, যেটা কিনা 5 Gbps সাপোর্ট করে আপস্ট্রিম। এরপর থাকছে দুইটা USB 3.2 টাইপ A Gen 1 5 Gbps ডাউনস্ট্রিম সাপোর্টেড। এরপরে দুইটি HDMI 2.1, একটি ডিসপ্লে পোর্ট 1.4 HBR3 সাপোর্টেড, একটি 3.5mm অডিও ইন এবং একটি 3.5mm অডিও আউটপুট। এছাড়াও রয়েছে পাওয়ার ইনপুট পোর্ট। নিচের দিকে মিডল বরাবর OSD জয়স্টিক বাটন রয়েছে এবং আরো দুইটা বাটন রয়েছে। বামে রয়েছে KVM অপশন, ডানে 34 থেকে 24 ইঞ্চের সুইচ বাটন। ফ্রেমের নিচে থাকছে মনিটর ইন্ডিকেটর লাইট। স্ট্যান্ডের উপরের দিকে গিগাবাইট লেখা, স্ট্যান্ডের নিচের দিকে কেবল ম্যানেজমেন্টের জন্য একটি কাট আউট রয়েছে। মনিটর স্ট্যান্ডের সামনের দিকে নিচের অংশে ওলেড লেখা। স্ট্যান্ডের আউটার লেয়ার প্লাস্টিকের হলেও ভিতরে মেটাল মেড। স্ট্যান্ডটা দেখতে কিছুটা বুমেরাং টাইপের, বাট এজ গুলা যথেষ্ট শার্প, যেটা অন্য ব্র্যান্ডের মনিটর গুলোতে কিছুটা রাউন্ডিশ টাইপের হয়। এক্ষেত্রে শার্প ডিজাইনটা আসলে খুবই কমন। গেমিং মনিটর মানে শার্প একটা বুমেরাং টাইপের ডিজাইন হইতে হবে। এক্ষেত্রে ডিফারেন্ট ব্র্যান্ডস গুলা এই শার্পনেস কিছুটা কমায় বা বাড়ায়, এটা ডিপেন্ড করে তাদের ব্র্যান্ড ভ্যালু এর উপরে হয়তোবা। সো গিগাবাইটের এই বেস প্লেটটা যথেষ্ট
মোটা শক্তপোক্ত এবং ওভারঅল সেটআপে যথেষ্ট রিজিড আকারে মনিটরটাকে ধরে রাখবে। এক্ষেত্রে মনিটরটা কোনো রকম ওয়াবেল করে না এবং এই ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টেবিলিটির ফিচারও দিয়ে রেখেছে মনিটরটা। অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে রয়েছে -30° থেকে +30° পর্যন্ত, টিল্ট -5° থেকে 20° এবং হাইট অ্যাডজাস্টমেন্ট 0 থেকে 130 মিলিমিটার। এক্ষেত্রে কোনো রকম পিভট অপশন দেওয়া নাই, মনিটর রোটেটের যে অপশনটা সেটা দেওয়া নাই। এক্ষেত্রে 34 ইঞ্চ আলট্রা ওয়াইড একটা মনিটর পিভট অপশন আসলে এই ধরনের স্ট্যান্ডে সাপোর্টেড হয়ও না, দিতে পারলেও জিনিসটা অনেকটা চ্যালেঞ্জিং হতো এবং ব্যাপারটা প্র্যাকটিক্যালও না। বাট এক্ষেত্রে আপনার যদি আসলে এই ধরনের মনিটর কিনে ভার্টিক্যালি ইউজ করতে ইচ্ছা হয়, আপনার থার্ড পার্টি মনিটর আর্ম কেনাটাই আপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত। বাট এটা আসলে একটা উইয়ার্ড প্র্যাকটিস যে এত বড় একটা আলট্রা ওয়াইড মনিটর কিনে এটাকে আপনি ইউজ করছেন ভার্টিক্যালি, এটা আসলে অনেক ক্ষেত্রে মেক সেন্স করে না। যাই হোক, বাইরের দর্শনদারি তো হলো, এবার ভিতরের গুণ বিচারি করা যাক। এর ভিতরে কি স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। মনিটরটি 34.8 ইঞ্চের বা 3440x1440p এর UHD 240 Hz এর QD OLED প্যানেল, ম্যাট ফিনিশিং এর সাথে আসে এই মনিটরটা, যার কার্ভেচার 1800R। এই প্যানেলের ম্যানুফ্যাকচার হলো স্যামসাং, যেটা কিনা 1.5 জেনারেশনের একটি প্যানেল। সো এটাকে ফার্স্ট জেনারেশনের একটা আপডেটও বলতে পারেন। ইউজুয়ালি স্যামসাং এর ফার্স্ট জেনারেশনের যে প্যানেলগুলো ছিল সেগুলো সর্বোচ্চ 175 হার্টজ পর্যন্ত সাপোর্টেড ছিল। এই ক্ষেত্রে এটা যেহেতু 1.5 জেনারেশনের একটা প্যানেল, সো এই ক্ষেত্রে সর্বোচ্চ এটাকে পুশ করে 240 হার্টজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। MSI এর প্যানেলের সাথে এই প্যানেলের খুব একটা ডিফারেন্স আছে বলে মনে হয় না, কারণ দুইটাই প্রায় সিমিলার 240 হার্টজ সাপোর্টেড। বাট MSI টা খুব সম্ভবত ফার্স্ট জেনারেশনেরই হবে। এক্ষেত্রে গিগাবাইটেরটা হয়তো বা একটু কিছুটা আপডেটেড ভার্সন হওয়ার একটা পসিবল চান্সেস রয়েছে। এক্ষেত্রে আপনি ফার্স্ট জেনারেশন বলেন বা 1.5 জেনারেশন বলেন, এই 240 হার্টজ এর পুশ ছাড়া বাদ বাকি যে স্পেসিফিকেশন তা বলতে গেলে একই রকম। সো বলতে গেলে এই প্যানেলগুলো ওভারক্লক করেই আসলে বানানো হয়েছে, সো দ্যাট আপনারা 240 হার্টজ পর্যন্ত এই মনিটরগুলোতে এনজয় করতে পারেন। এই প্যানেলটি 1.07 বিলিয়ন অর ট্রু 8-বিট প্যানেল। এর পিক্সেল পিচ ছিল 0.232x0.232 মিলিমিটার এবং PPI 109 এবং এর ডিসপ্লে এরিয়া ছিল 91.99। এর অ্যাসপেক্ট রেশিও 2.389:1, স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল 1000:1 এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও সর্বোচ্চ 1.5 মিলিয়ন:1। মনিটরটির হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিউইং অ্যাঙ্গেল 178°। মনিটরের টিপিক্যাল ব্রাইটনেস দাবি করা হচ্ছে 250 নিটস এবং ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস দাবি করা হচ্ছে 1000 নিটস। এই মনিটরের রেসপন্স টাইম দাবি করা হচ্ছে 0.03 মিলিসেকেন্ড গ্রে টু গ্রেতে, যেটা সচরাচর OLED প্যানেল ক্লেম করে থাকে। এক্ষেত্রে গিগাবাইট ক্লেম করছে 99% DCI-P3 কালার গ্যামুটের। যাই হোক, কালার গ্যামুট কি সেটা পরেই আমরা টেস্ট রেজাল্টে জানতে পারবো। আদার স্পেসিফিকেশনে কি কি রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। অ্যাডিশনাল ফিচার হিসেবে অনেক কিছুই রয়েছে, যেমন 5-way জয়স্টিক, সাইডকিক কি, 6 অ্যাক্সিস কালার কন্ট্রোল, অ্যাডাপটিভ সিঙ্ক, MD ফ্রি সিঙ্ক, তারপর OLED রিলেটেড কিছু ফিচার, ব্ল্যাক ইকুয়ালাইজার, তারপরে ড্যাশবোর্ড টাইপের অনেক রকম ফিচার রয়েছে। এর বাইরেও গিগাবাইটের কন্ট্রোল সেন্টার, HDR রেডি টাইপের ফিচার, পিকচার ইন পিকচার, ওভারড্রাইভ এবং সবশেষে এতগুলো ফিচারের মধ্যে আরো একটা ফিচার যেটা মেনশন করতে হয় সেটা হচ্ছে VESA Clear MR 13000। এছাড়াও রয়েছে আইসের সার্টিফাইড বা আই কেয়ার অপশন টাইপের একটা অপশন। এক্ষেত্রে VESA Clear MR 13000 নিয়ে একটু কথাবার্তা বলা যেতেই পারে। VESA Clear MR মূলত VESA দ্বারাই ডেভেলপ করা একটা ফিচার, যেটা MSI মনিটরে ছিল DSC টাইপের ফিচার, যদি ওটার কাজ ডিফারেন্ট। বাট এই মনিটরে VESA Clear MR 13000 দ্বারা বোঝানো হচ্ছে এই মনিটরটা ক্লিয়ার ইমেজ প্রোভাইড করবে। এক্ষেত্রে মোশন ব্লারিনেস বা ঘোস্টিং এর যে পরিমাণটা সেটা অনেকটাই কমিয়ে আনবে এই ফিচারটার মাধ্যমে। VESA Clear MR এর যে রেশিওটা সেটা 3000 থেকে 13000 পর্যন্ত হতে পারে বা এর বেশিও হতে পারে। এক্ষেত্রে 13000 দ্বারাও বোঝানো হয় এর সর্বোচ্চ রেশিওটা। এক্ষেত্রে মোশন ব্লারের যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে আসে এবং এক্ষেত্রে একটা ক্লিয়ার ইমেজ দেখা যায় মুভিং পিকচারের ক্ষেত্রে। সো এর দ্বারা বোঝাই যায় আমরা ঘোস্টিং এর যে লেভেলটা সেটা অনেকটাই কম দেখতে পারবো এই মনিটরে। যাই হোক, সেটার ব্যাপারেও আমরা টেস্টিং পার্টে কথাবার্তা বলবো। এর বাইরেও এর কিছু OSD এন্ড আদার ফিচার নিয়ে কথাবার্তা বলা যাক, এরপরেই আমরা মুভ করবো টেস্টিং পার্টে। OSD সেটিংসে কন্ট্রোল করার জন্য থাকছে জয়স্টিক বাটন। OSD অন করলে শুরুতেই থাকবে গেমিং, যার মধ্যে ব্ল্যাক ইকুয়ালাইজার, সুপার রেজুলেশন ডিসপ্লে মোড, MD ফ্রিসিং প্রিমিয়াম প্রো এর মতো ফিচার রয়েছে। গেমিং এর নিচে থাকছে পিকচার্স, যেখানে ডিফারেন্ট 10 টাইপসের কালার প্রিসেট দেওয়া আছে। এছাড়া আরো থাকছে ডিসপ্লে PIP PVP সিস্টেম এবং অন্যান্য। এই মনিটরটা মিনিমাম পাওয়ার কনজাম্পশন করে 0.3 ওয়াট, এভারেজ পাওয়ার কনজাম্পশন 48 ওয়াট। তবে এই মনিটরটার ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন কত হতে পারে সেই ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এছাড়া OLED এর যে বার্নিং এর ব্যাপারটা রয়েছে, সেই বার্নিং এর থেকে বাঁচানোর জন্য এতেও রয়েছে OLED কেয়ারের ফিচার, যেটা সচরাচর অন্যান্য OLED মনিটরে দেওয়া থাকে। এক্ষেত্রে এই মনিটরে OLED কেয়ার টাইপের ফিচারগুলো দিয়ে রাখা হয়েছে। যেহেতু OLED নিয়ে কথা বলছি, এর সাবপিক্সেল লেআউট নিয়ে কথা না বললেই না। এই সাবপিক্সেল লেআউটটা মূলত স্যামসাং এর ফার্স্ট জেনারেশনের যে OLED প্যানেলের যেই সাবপিক্সেল লেআউটটা, সেই একই ধরনের সাবপিক্সেল লেআউট আমরা এখানেও দেখতে পাই। সো একটা ফ্রিঞ্জিং এফেক্ট রয়েছে, প্লাস এখান থেকে একটা ঘোস্টিং এক্সপেক্ট করা যেতে পারে, যদিও এতে ক্লিয়ার এমআর এর মতো ফিচার দেওয়া রয়েছে, তারপর একটা ঘোস্টিং আমরা পেতে পারি। যাই হোক, এই সাবপিক্সেল স্ট্রাকচারটা একটা ট্রায়াঙ্গেল
ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট ফলো করে, যেখানে প্রত্যেকটা পিক্সেলে রেড, গ্রিন এবং ব্লু সাব পিক্সেল থাকে। এই ট্রায়াঙ্গুলার লেআউট মূলত সাব পিক্সেলের স্থান ব্যবহারের অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়েছে, যাতে বেশি ব্রাইটনেস এবং কালার অ্যাকুরেসিটা পাওয়া যাবে। তবে ট্রায়াঙ্গুলার লেআউটের ডাউনসাইড হলো এতে কিছু এজ শার্পনেস বা টেক্সট ক্ল্যারিটিটা নষ্ট হয় এবং একটা ফ্রিঞ্জিং টাইপের এফেক্ট আমরা দেখতে পাই। এক্ষেত্রে ছোট করে যে সকল লেখা রয়েছে সেগুলো দেখতে কিছুটা কষ্ট হতে পারে। এক্ষেত্রে আইসাইটের উপরে ডিপেন্ড করে আপনি ফন্ট সাইজটা বাড়াতে বা কমাতে পারবেন। এবার আসছে যাক টেস্টিং। ওলেড প্যানেলে আসলে টেস্টিং নিয়ে খুব মজাই লাগে, আসলে অনেক কিছু টেস্ট করা যায় এবং আমরা স্পাইডার থেকে ক্যালম্যানে ওলেড মনিটরগুলো টেস্ট করে আরো বেশি মজা পাই। সো কালার অ্যাকুরেসির জন্য আমরা ইউজ করেছি অ্যাজ ইউজুয়াল কালমান আলটিমেট এবং আমাদের ডিভাইস ছিল C6 HDR 5000 ফ্রম পোর্ট্রেট ডিসপ্লেস। কালার গ্যামুট রেজাল্টে আমরা পেয়েছি sRGB 146.5%, Adobe RGB 94.4%, DCI-P3 99.8%, NTSC 92.3%, sRGB delta E ছিল 4.14%, DCI-P3 delta E ছিল 3.08%। এক্ষেত্রে HDR delta E ছিল 14.91 অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম ছিল 22.7। গিগাবাইটের মনিটর এবং MSI মনিটর দুইটা যদিও সেম প্রাইস রেঞ্জে বিলং করে, সো এক্ষেত্রে একটা হেড টু হেড কম্প্যারিজন বোঝা যায়। কালার গ্যামুটের যে কম্প্যারিজন সেটা যদি MSI মনিটরের সাথে করতে হয়, সেই ক্ষেত্রে MSI মনিটরটা কিছুটা হলো আগে অথবা পিছে থাকবে বলতে পারেন। sRGBর সাথে যদি কম্পেয়ার করতে হয়, আমরা MSI মনিটরে পেয়েছিলাম 149.2%, যেখানে এই গিগাবাইটের মনিটরে sRGB ছিল 146.5%। Adobe RGB সাথে যদি কম্প্যারিজন করতে হয়, Adobe RGB MSI মনিটরে ছিল 94.9%, কিন্তু গিগাবাইটের মনিটরে আমরা পেয়েছি 94.4%। DCI-P3 এর ক্ষেত্রে 99.5%। DCI-P3 প্রায় কাছাকাছি ছিল, দুটোতেই প্রায় 99 এর দিকে ঘোরাফেরা করছিল এবং NTSC দুইটাই 92 এর দিকে ঘোরাফেরা করছিল। এক্ষেত্রে MSI এর sRGB ডেল্টা ই যেখানে ছিল 1.11, এক্ষেত্রে গিগাবাইটের sRGB ছিল 4.14। সো মোটামুটি একটা ম্যাসিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে ডেল্টা ইটা দূরে সরে আসার কারণে কালারটা একটু পাঞ্চি বা বুস্টেড লাগতে পারে। ওই ক্ষেত্রে MSI এর কালারটা কিছুটা হলো একটু বেটার টোন ডাউন বা কি বলে ন্যাচারাল টাইপের মনে হতে পারে। সো এটা আইসাইটের উপরে ডিপেন্ড করে, বাট ডেল্টা ই এর যে ভ্যালুটা সেটা MSI এর স্লাইটলি বেটার। তবে MSI যেখানে পিছিয়ে পড়ে সেটা হচ্ছে এর ব্রাইটনেস। MSI যেখানে 1000 নিটস দাবি করে, সেক্ষেত্রে MSI 480 নিটস এর উপরে যেতেই পারেনি, কিন্তু গিগাবাইট সর্বোচ্চ 995 নিটস পর্যন্ত হিট করে। সো গিগাবাইট এক্ষেত্রে যে 1000 নিটস এর যে ক্লেমটা করে সেটা একেবারেই সলিড ছিল। এর বাইরে MSI এবং গিগাবাইটের যে RGB ব্যালেন্সের সাথে যদি কম্পেয়ার করা হয়, MSI টা একটু সায়ান টাইপের কালার আউটপুট ছিল, এক্ষেত্রে ব্লু এবং গ্রিনের যে পরিমাণটা সেটা একটু বেশি ছিল। অন্যদিকে গিগাবাইটেরটা একটু লাইম টাইপের কালার টোন দেয়, এক্ষেত্রে ব্লু এবং গ্রিনের পরিমাণ একটু বেশি, রেডের পরিমাণ একটু কম। যদিও এটা রিয়েল লাইফে খুব একটা নোটিসেবল না, আনলেস অ্যান্ড আনটিল আপনারা আমাদের এই রেজাল্ট দেখে তারপরে এই মনিটরগুলোর দিকে তাকান, তখন হয়তোবা ফিল করলেও করতে পারে। এবার ঘোস্টিং টেস্ট, যেহেতু এটা গেমিং মনিটর, সো ঘোস্টিং টেস্ট না করলেই না। ঘোস্টিং টেস্টের ব্যাপারে প্রথমে আসে এটার যে ক্লিয়ার এমআর 13000 ফিচার রয়েছে সে ব্যাপারেও কথাবার্তা বলবো। এর বাইরে আউট অফ দ্য বক্স এই মনিটরে ঘোস্টিং মোটামুটি ভিজিবল, বাট অতটাও নোটিসেবল না, বাট আছে। যেহেতু স্যামসাং এর ফার্স্ট জেনারেশনের বা 1.5 জেনারেশনের প্যানেল বলতে পারেন এটাকে, সো ঘোস্টিং কিছুটা ভিজিবল থাকবে, এটাই খুব স্বাভাবিক। UFO ঘোস্টিং টেস্টের রেকমেন্ডেড সেটিংস 960 পার সেকেন্ড দিয়ে টেস্ট করি, কোন রকমের ঘোস্টিং বা মোশন ব্লার আমাদের চোখে পড়েনি। তবে রেকমেন্ডেড সেটিংস থেকে বের হয়ে 1920 পিক্সেলের খুবই মাইনর ব্লার ইমেজ নোটিসেবল ছিল। এর মানে ফাস্ট মুভিং অবজেক্টের ক্ষেত্রে কিছুটা ব্লার ইমেজ সম্মুখীন হবেন। সো এই ব্লার ইমেজটাকে কমানোর জন্যই ভেসা ক্লিয়ার এমআর 13000 সেটিংসটা আছে এবং এই সেটিংসটা অন করলে যে ওভারঅল মোশন ব্লার কিছুটা কমবে এবং এটা কমার ফলে কিছুটা ঘোস্টিং ভিজিবল হয়। এবং সর্বশেষ গ্লো বা ব্লিড টেস্ট, যদিও ওলেড প্যানেল, সো এই প্যানেলগুলোতে গ্লো বা ব্লিড টেস্ট করে তেমন একটা লাভ নেই, তারপরও আমরা একটা চেক দিই। আমরা এই ধরনের মনিটরে কোনো রকম গ্লো বা ব্লিড দেখি নাই সোফার। এত দামি প্যানেলে গ্লো বা ব্লিড আসলে কেউ আশাও করবে না, এতে নাই। এরপরে টেক্সট ক্ল্যারিটি, যদিও এই টেক্সট ক্ল্যারিটি নিয়ে কিছুটা আগেই কথা বলেছি, এতে কিছুটা ফ্রিঞ্জিং এফেক্ট রয়েছে, যেহেতু স্যামসাং এর ফার্স্ট জেনারেশনের একটা প্যানেল, সো ফ্রিঞ্জিং এফেক্ট থাকাটাই স্বাভাবিক এর সাবপিক্সেল লেআউটের কারণে। সো এখানেও এই একই রকম টেক্সট ক্ল্যারিটি রয়েছে। ছোট লেখা পড়তে গেলে আপনার কিছুটা হলেও অসুবিধা হতে পারে। এবার আসা যাক এর ভালো এবং খারাপ দিকগুলো। 1,60,000 টাকায় এই মনিটরটা কি ভালো দিক অফার করছে সেটা দেখে নেওয়া যাক। গেমিং মনিটর হিসেবে কালার খুবই ভাইব্রেন্ট। যদি মেইন টার্গেট হয় গেমিং এবং কন্টেন্ট ওয়াচিং, দেন ইজিলি রেকমেন্ড করার মতো এই মনিটরটা। এক্ষেত্রে এই মনিটরটার sRGB ডেল্টা ই 4.14, ক্যালম্যান হিসেবে যদি ডেল্টা ই 4 এর উপরে চলে যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা একটা কিছুটা হলেও বুস্টেড কালার। 3 বা 3 এর আশেপাশে থাকলে মোটামুটি একটা ডিসেন্ট কালার বলা চলে, যেটা স্পাইডারের ক্ষেত্রে আবার ডিফারেন্স ছিল। যাই হোক, এই ডিসকাশনে হয়তোবা পরের কোনো ভিডিওতে আলাপ আলোচনা করা হবে। আরো কি কি ভালো দিকগুলো রয়েছে সেই ব্যাপারে কথাবার্তা বলা যাক। আইও পোর্টস নিয়ে কোনো রকম কিপটামি করে নাই গিগাবাইট, কিছু পোর্টস বাদে ম্যাক্সিমাম ইউজফুল পোর্টসই ইমপ্লিমেন্ট করা হয়েছে এই মনিটরে। এর বাইরে রয়েছে ট্যাকটিক্যাল সুইচের মতো অপশন,
যাদের মূলত 34 ইঞ্চে কম্পিটিটিভ স্পোর্টস খেলতে অসুবিধা হয় তারা এক ক্লিকে 34 ইঞ্চটাকে 24 ইঞ্চে শ্রিঙ্ক ডাউন করে আনতে পারেন, সো দ্যাট আপনি কম্পিটিটিভ স্পোর্টসে একটা স্ট্যান্ডার্ড রেশিওতে গেমিং করতে পারেন। এছাড়া আপনি চাইলে এটাকে 27 ইঞ্চিতেও কনভার্ট করতে পারেন, সেক্ষেত্রে ওএসডি-তে আলাদা করে সেটিং করে নিতে হবে। এই ফিচারটা একটা কাজের ফিচার, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা কনভেনশনাল মনিটর ইউজ করে থাকেন, দেন এই সকল আলট্রা ওয়াইড মনিটরে শিফট হওয়ার পরে একটা অসুবিধা ফেস করেন যে আলট্রা ওয়াইডে যেই স্ট্রেচিং এর ব্যাপারটা, এই স্ট্রেচিং এর ব্যাপারটা থেকে বাঁচার জন্য এটা একটা ভালো ফিচার বলা চলে। এবার ডাউন সাইডগুলো নিয়ে কথাবার্তা বলা যাক। ডাউন সাইডের প্রথমে বলতে হয় দামটার কথা। ইন্টারন্যাশনাল মার্কেটে এটার দাম $750 আশেপাশে, কিন্তু বাংলাদেশে এটার দাম প্রায় 1,60,000 টাকার আশেপাশে। যদিও এই দাম নিয়ে আসলে নিট করে লাভ নাই, এমএসআই মনিটরেরও দাম বেশি। এই ধরনের মনিটরগুলো আসলে লাক্সারি মনিটর হিসেবে কাউন্ট হয়ে থাকে, সো দাম বেশি হয়ে উপায় নাই। যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোর দাম অনেকটাই কম বা $1,000 এর নিচে। সো এই ক্ষেত্রে $1,000 এর একটা ফোন যদি আপনি কিনতে চান, আপনাকে হয়তোবা 1,20,000 টাকার বেশি হয়তোবা দেওয়া নাও লাগতে পারে, সময়কাল পাত্রভেদে হয়তোবা এই ধরনের প্রাইসিং হতে পারে। কিন্তু $700 একটা মনিটর কিনতে গিয়ে আপনার খরচ করতে হবে 1,60,000 টাকা। এটা আসলে আনফেয়ার। যদিও মোবাইলের সাইজ আর ফোনের সাইজ ডিফারেন্ট, শিপিং চার্জ বা এটা সেটা মিলিয়ে হয়তোবা কিছুটা এক্সট্রা চার্জ করা যেতে পারে, বাট 1,60,000 টাকা আসলে বেশি। তবে এক্ষেত্রে ইম্পোর্টারদের আসলে দোষ দিয়ে লাভ নাই, এক্ষেত্রে ট্যাক্স, ফ্যাট এন্ড এক্সট্রা আদার কস্টিং আছে, এগুলা অ্যাড করে এত প্রাইসিং হচ্ছে। বাট এক্ষেত্রে প্রাইসিংটা আসলে একটু কমানো গেলেও যেতে পারতো। যাই হোক, আরো একটা ডাউন সাইড হচ্ছে, আমাদের পার্সপেক্টিভে এটাকে একটু ডাউন সাইড বলে মনে হয়েছে, স্ট্যান্ডের সামনের দিকে সিলভার শিটের উপরে ওলেড দেখা, যেটা কিনা একটা পুরো ব্ল্যাক থিমের মনিটরের উপরে একটা ডিফারেন্ট টাইপের অ্যাকসেন্ট ক্রিয়েট করে, যেটা দেখতে একটু আনইউজুয়ালি লাগে। সো এটা টোটালি ডিজাইন পার্সপেক্টিভ আমাদের কাছে একটু অদ্ভুতই মনে হয়েছে। যাই হোক, ভিডিওর একদম শেষ দিকে আমরা মূলত এই প্রাইস রেঞ্জে এটা হয়তোবা প্রাইস ওর দিই, কারণ এই প্রাইস রেঞ্জে আসলে খুব একটা অপশন নাই। বাট একটা ভালো ফ্যাক্ট হচ্ছে যে আস্তে আস্তে ওলেড প্যানেলগুলা হাতের নাগালে আসছে। ঠিক এই সময় ওলেড প্যানেলগুলা যখন বাংলাদেশের মার্কেটে আসা শুরু করে, তখন এর দাম ছিল 1,90,000 বা 1,80,000 বা ইভেন তার থেকেও বেশি। সো আস্তে আস্তে মোটামুটি এই ওলেড প্যানেলগুলোর দাম কমছে এবং অদূর ভবিষ্যতে হয়তোবা এই প্যানেলগুলোর দাম আরো কমে আসবে। খুব সম্ভবত 1,00,000 টাকার আশেপাশেও ওলেড প্যানেল আমরা পেতে পারি। সেটা ডিপেন্ড করে সময় বা ইনফ্লেশন বা ডলার রেট কেমন হবে তার উপরে। তবে যাওয়ার আগে বলে যাই, এই মনিটরটা আসলে কাদের জন্য, যারা স্পেশালি ট্রিপল এ টাইটেলের গেমগুলো খেলবেন অফলাইন স্টোরি বেসড, তাদের জন্য গিগাবাইটের এই মনিটরটা অথবা এমএসআই মনিটরটা যে কোনো একটাই ভালো হতে পারে। বাট এই ক্ষেত্রে আপনি যদি হার্ডকোর ই স্পোর্টস লেভেলের গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তোবা গিগাবাইটের এই মনিটরটা কিছুটা আপ হ্যান্ড দিবে এমএসআই মনিটরটার সাথে যদি আমি কম্পেয়ার করি, কারণ গিগাবাইটের এই মনিটরটাতে যেই মনিটর শ্রিঙ্ক ডাউনের যে ভার্সনটা রয়েছে, টার্গেট সুইচ টাইপের যে ফিচারটা রয়েছে, সেটা খুবই কাজের, প্র্যাকটিক্যালি কাজে দিবে। স্পেশালি CSGO, ভ্যালোরেন্ট এই টাইপের গেমগুলো যখন খেলবেন, তখন হয়তোবা আপনার 34 ইঞ্চের পুরো ফর্ম ফ্যাক্টরটা দরকার নাও পড়তে পারে। সো সেই ক্ষেত্রে এইটা একটা প্লাস। এর বাইরে দুটো মনিটরের ওভারঅল যদি ফিচার আউটলুক করা হয়, দুটো মনিটরই অলমোস্ট কাছাকাছি টাইপেরই ফিচার ডেলিভার করছে। এই ধরনের মনিটরগুলো আসলে খুব একটা মার্কেটে অ্যাভেলেবল থাকে না, খুবই কম পোর্শনেরই আনা হয়। সো মার্কেটে হয়তোবা দেখা যাবে যে গিগাবাইটেরটা অ্যাভেলেবল থাকলে এমএসআইটা নাই, বা এমএসআইটা থাকলে হয়তোবা গিগাবাইটেরটা আছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সো যখন যেটা পান তখন ওইটাই হয়তোবা আপনার জন্য ভালো পিক হতে পারে। স্পেশালি 1,60,000 টাকায় আপাতত এই দুইটা মনিটরই রয়েছে ওলেড প্যানেলের মধ্যে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।